একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই, গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে, অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে। তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনে কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটাই, এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি যেন পড়ে। এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটফট করে যাচ্ছিল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই। এই দৃশ্য দেখে যেন আমার বমি বের হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে মোট 2টা ভাজা ইঁদুর বমির সাথে বের হয় ওর। এরপর সে শান্ত হয়ে যায়। এতটুকু বলে রিফাত একটা ব্রেক নাই। আমি বুঝতে পারছিলাম এখনো ওর পেট গুড়গুড় করছে। কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে। সেই দিন রাতে নিপার চাচাতো ভাই ভালো হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায়। যাবার সময় বলে নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে। কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে, আপাতত রোগী সুস্থ। এইটুকু বলে তিনি চলে যান। আমরাও যে যার মতো চলে আসি, কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান। বিকালে আমার মা ওদের বাড়ি থেকে আসে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা। মা আমার কথায় কোনো উত্তর দেয় না। কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ। দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলেছে সেই কাজ করতে চায় না। এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেল কেন, এইটা সবার কাছে রহস্যের মতো। নিপার চাচাতো ভাই অসুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারটা কেউ বেশি গায়ে নেয়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস ভিতরে ঢুকতে থাকে, চোখও ভিতরে চলে যেতে থাকে, চোখের চারপাশে কালো দাগ পড়ে, চুলগুলা উঠে যেতে থাকে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারাও একই রকম ছিল, অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গেছে। কিন্তু নিপার চেহারা না বদলালেও নিপার চাচাতো ভাইয়ের চেহারা খুবই কুৎসিত হতে থাকে। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে, একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরো হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই, আমি সেদিন নিজের পায়ের মাটি খুঁজে পাচ্ছিলাম না। এতটা অসহায় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না। আপনি আমার অবস্থা যখন বলবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে নিন। চায়ের বিল পরিশোধ করে সেই দিন আমি বাড়ি চলে আসি। আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি। নিপার সংসার হোক, আবারটা ভেঙে যাক, এত কিছু আমার মনেও ছিল না। নিপা আমার কাছে ফিরে এসেছে, ঠিক আছে, আমি মেনে নিতাম। তবে তার তো সতীত্ব হারিয়েছে, আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি। আমি তাকে কালো জাদু করে এনেছি। এখানে তো সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু আমার বাবা এটি মানবে না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনোই মূল্যায়ন করেনি। আমাকে তো মারবে, এর সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায়ন্তর না পেয়ে আমি বাড়িতে যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি। নিপার সেই যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা আমার মনে নেই। আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি, বইটা মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো ওদের কলেজের কোনো বই, তাই আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আম্মা বুঝতে পারেনি ভেবে কিছুটা খুশি হই আমি। আম্মার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমে। দোকান থেকে 4টা মোমবাতি এনে সেই শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেইভাবেই 4টা মোমবাতি জ্বালিয়ে এরপর গা নাপাক করে কিতাব পড়তে থাকি। বাংলায় লেখা হলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে। বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর কানে এসে লাগে। কথোপকথনগুলো ছিল এমন, আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম হ্যাঁ। আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করিয়েছিলাম? সে বলল, জি মালিক, আমি আপনার দাস বলছিলাম। আমি বললাম আমি চাই কালো জাদু কেটে দিতে, নিপা তার শ্বশুরবাড়ি ফিরে যাক, আর তার স্বামীও সব মেনে নিবে। সে বলল, ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। অর্থাৎ আমাকে আরো একটা বলি দিতে হবে। একজনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আরো কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব? আমি থতমত খেয়ে বললাম, কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না? সে বলল, মালিক, আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে। আমি বললাম, যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই তাহলে নিবেন? এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হই অনেকটা। আমাকে উত্তর না দিয়ে এসে চলে গেল কেন? কোথাও তো ভুল করিনি। প্রথমবারে যখন করেছিলাম তখন তো ওইভাবে চলে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি। তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায়। আবার আমি শুনতে পাই, আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম, উত্তর না দিয়ে চলে গেলেন কেন? সে বলল, আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপর আক্রমণ করার আগেই আমি চলে গিয়েছি। আপনি আমার মালিক হন। আমি বললাম, ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সব থেকে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন, যে অন্যকে অত্যাচার করে অনেক, মানে সব থেকে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন। সে বলল, ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। সুমন ভাই, হয়তো এইটুকু শুনে আপনার অডিয়েন্স এবং আপনার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে। হয়তো আপনি এবং আপনার অডিয়েন্স ভাবছে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী, কিন্তু সত্যি করে বলছি
এইসব হয়েছে আমার সাথে। হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না। সেখানে আপনার অডিয়েন্সরাও যে করবে না এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আপনার অডিয়েন্সদের মধ্যে যারা আছে, অর্থাৎ সুমন অন ফায়ারের যেসব অডিয়েন্স আছে, আমি তাদের প্রশ্ন করে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা কালো জাদু করেছেন কিংবা কালো জাদুর শিকার হয়েছেন তারা অন্তত বলবেন আমি যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা। আমি জানি যাদের সাথে হয় তারাই জানে এর ভয়াবহতা। 1 মাস 4 দিনের মাথায় ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছিল যা নিপার চাচাতো ভাই করত। সবটা নিজের চোখে দেখে আমার আর বুঝতে বাকি রয়নি এসব কেন হচ্ছে। যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর রাখিনি, কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলের সাথে আছে। নেতাদের সাথে থেকে থেকে সে অসহায় মানুষদের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুলের কিছু মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজে লিপ্ত ছিল, কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় কোথায়। ভাই তো আমারই, বোঝানো যেত। এখন তো আমি নিজেই ওর উপর কালো জাদু করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই, 1 মাস 7 দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম। সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসবে না। সুমন ভাই, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলা কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না। ছোট ভাইও একই রকম মৃত্যু পায়, চেহারা হয় কুৎসিত, পুরো নিপার চাচাতো ভাইয়ের মতো। যদি সবকিছু এখানেই শেষ হয়ে যেত হয়তো এ অবধি এসে ঘটনার ইতি টেনে দিতাম, কিন্তু ইতি এখানেই হয়নি। আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।